ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো এএনএম জিএনএম 2026-এর আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট মক পেপার বা মক টেস্ট নিয়ে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যে প্রশ্ন আলোচনা পড়লে তুমি এইখান থেকে ইম্পর্ট্যান্ট টপিকগুলো বুঝতে পারবে, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ধরে এটা করা। তুমি ইম্পর্ট্যান্ট কোন কোন টপিকগুলো থেকে বারবার কোশ্চেন রিপিট হচ্ছে, কোনগুলোকে তোমাকে জোর দিয়ে পড়তে হবে, এবং প্রতিটা প্রশ্ন আলোচনার সময় 4টে করে প্রশ্ন তোমার প্রিপারেশান হয়ে যাবে। এবং এই মক টেস্টটা দেওয়ার সময় তুমি মিনিমাম যদি 50% করতে পারো, তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে। যখন প্রশ্নগুলো আলোচনা করব তুমি উত্তর কটা জানো কমেন্ট করে জানাবে। তুমি যদি 50% উত্তর করতে পারো তার মানে তোমার বেসটা ঠিক রয়েছে, তুমি করতে পারবে। বাকি এই কদিন প্র্যাকটিস করে তুমি 50-এর মধ্যে অন্তত 40 মার্ক পেতে পারবে বলে আশা করতে পারি। প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে এবং কিছু আলোচনার সময় কিছু ইম্পর্ট্যান্ট ট্রিকও বলে দেবো, যাতে তুমি কোশ্চেনের আনসারগুলো কীভাবে করতে হবে বা কিভাবে মনে রাখতে হবে সেগুলো তোমরা জানতে পারবে। তো আর দেরি না করে চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো এবার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তো দেখো, প্রথম প্রশ্ন, মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার জন্য সম্পর্কিত। দেহের ভারসাম্য রক্ষা করে আমরা জানি সেরিবেলাম মস্তিষ্কের পশ্চাতে থাকে। এবার তোমাকে জানতে হবে মেডুলা অবলাঙ্গাটার কাজ কি, সেরিব্রামের কাজ কি, থ্যালামাসের কাজ কি, হাইপোথ্যালামাসের কাজ কি। কারণ এই প্রশ্নটা তো এবারে রিপিট নাও হতে পারে, এইগুলোর থেকেই হবে। অর্থাৎ মানুষের মস্তিষ্কের গঠন থেকে এবং তার প্রধান কোন অঙ্গের প্রধান কাজ কি সেখান থেকে একটা প্রশ্ন আসবে। এই ইম্পর্ট্যান্ট জায়গাটা তোমাকে বেছে নিতে হবে। যেমন মেডুলা অবলাঙ্গাটা কি করে না, মেডুলা অবলাঙ্গাটা হচ্ছে শাসন কেন্দ্র হিসাবে কাজ করে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। সেরিব্রাম সেটা কি কাজ করে, বিদ্যা বুদ্ধি এইসব স্মৃতিশক্তি নিয়ে, মানে যাকে গুরু মস্তিষ্ক বলা হয়। থ্যালামাস হচ্ছে প্রতিবর্ত কেন্দ্র হিসাবে নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এই জিনিসগুলো আলোচনা থেকেই তোমাকে মনে রাখতে হবে বা তোমাকে এই জায়গাগুলো থেকে একটা প্রশ্ন আসবে। এবার ড্যাশ হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ। দেখো, একটি গ্যাসীয় হরমোন আছে, সেটা হচ্ছে ইথিলিন। আর অক্সিন কি, এটা একটা নাইট্রোজেনযুক্ত হরমোন, আর জিব্রেলিন নাইট্রোজেনবিহীন হরমোন। অ্যাবসিসিক অ্যাসিডকে বলা হয় স্ট্রেস হরমোন। এই টার্মগুলোর সঙ্গে তোমাকে পরিচিত হতে হবে, কারণ এইগুলো থেকে কিন্তু বিভিন্ন বছরে প্রশ্নগুলো এসছে। আর্কিওপটেরিস কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র করে? আর্কিওপটেরিস যেটা মাটির নিচ থেকে পাওয়া গেছিলো সেটা হচ্ছে পক্ষীয় সরীসৃপ। এবার পক্ষীয় স্তন্যপায়ীকে বলা হয় কোনটা না, প্ল্যাটিপাস বা হংসচঞ্চু। আর এ দুটোর তো হয় না, এটা অড দেওয়া আছে। এবার দেখো, বায়ুমণ্ডলের ওজোন স্তরের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এক একটা প্রশ্ন নিয়ে অনেকক্ষণ আলোচনা করা যায়, কিন্তু তাতে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই একটু শর্ট করার চেষ্টা করছি। বায়ুমণ্ডলে ওজোন স্তরের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওজোন স্তরের ফলে কি পৃথিবীকে অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। এটাই হবে সঠিক উত্তর। অপটিক স্নায়ু হলো এই পার্টটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট। দেখো, এই যে 12 জোড়া ক্র্যানিয়াল নার্ভ রয়েছে, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসে। এই অপটিক স্নায়ু কি স্নায়ু? এটা সেন্সারি বা সংজ্ঞাবহ স্নায়ু। 3 জোড়া সেন্সারি স্নায়ু হচ্ছে কোনটা না, অপটিক স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ু, অডিটরি। অপটিক মানে হচ্ছে যেগুলো দেখার জন্য লাগে, যেটা হচ্ছে অপটিক স্নায়ু। আর অলফ্যাক্টরি ঘ্রাণ শক্তি নেওয়ার জন্য বা গন্ধ নেওয়ার জন্য। অডিটরি স্নায়ু হচ্ছে শোনার জন্য। আর মিশ্র স্নায়ু আছে 4 জোড়া। মিশ্র স্নায়ু কটা? 4 জোড়া রয়েছে। 4 জোড়ার মধ্যে কীরকম মনে রাখবে? টিজি এফজি, এই হচ্ছে ট্রিক, এইভাবে মনে রাখতে হবে। টিজি এফজি মানে টি মানে ট্রাইজেমিনাল, আর জি ফর গ্ল্যাসোফ্যারিঞ্জিয়াল, এফ ফর ফেসিয়াল, জি ফর ভেগাস। ভেগাস নার্ভ হচ্ছে সবচেয়ে বড় মিশ্র স্নায়ু, এটা মনে রাখবে। আচ্ছা, এখানে মোটর স্নায়ু রয়েছে কটা না, মোটর স্নায়ু তেমনি তোমাকে মনে রাখতে হবে। বাকি যে 5 জোড়া রয়েছে, বাকিগুলোর নাম যতগুলো রয়েছে সেগুলো সব মোটর স্নায়ু। কোন হরমোনটি পিটিউটারি অগ্রগ্রন্থি থেকে নিঃসৃত, অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় না কোনটা? এবার দেখো, অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় না কোনটা না, এডিএইচ, যেটাকে বলা হয় ভেসোপ্রেসিন। আর পশ্চাৎ পিটিউটারি থেকে নিঃসৃত হয়। দুটো হরমোন পশ্চাৎ পিটিউটারি থেকে নিঃসৃত, একটা ভেসোপ্রেসিন আর একটা হচ্ছে অক্সিটোসিন। এই ভেসোপ্রেসিনটাকে এডিএইচ বলা হয়। বাকি সবগুলো হরমোন যতগুলো আছে, সে এসিটিএইচ হোক, এফএসএইচ হোক, টিএসএইচ, এগুলো সবই কিন্তু অগ্র পিটিউটারি। মাত্র দুটো পশ্চাৎ পিটিউটারি। এইটা মনে রাখলে তুমি এই রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। মাটির আম্লিকতার জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসটি। দেখো, মাটি অম্লিক হয়ে যায়
কি কারণে? না অ্যাসিড রেনের ফলে। অ্যাসিড রেন কী করে? মিথেন গ্যাস করে না ক্লোরোফ্লুরোকার্বন করে না, এই দুটো তো গ্রিন হাউস গ্যাস, কিন্তু এগুলো অ্যাসিড বৃষ্টি করে না। নাইট্রাস অক্সাইড অ্যাসিড বৃষ্টি করে, কারণ নাইট্রাস অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়া বা জলীয় বাষ্পের বিক্রিয়া হলে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে, যেটা অ্যাসিড বৃষ্টি হবে। তাহলে এটা হবে সির উত্তর। এবার দেখো জিন ব্যাংক, যার উদাহরণ তা হলো জিন ব্যাংক বা সিড ব্যাংক, এগুলো বা ক্রায়ো সংরক্ষণ, এগুলো সব ex-situ সংরক্ষণ, তোমরা জানো ex-situ সংরক্ষণ হবে। এবার পরের প্রশ্ন, অরিজিন অফ স্পিসিস বইটির লেখককে? না চার্লস ডারউইন। তোমরা জানো। এবার ল্যামার্কের লেখকের বইটার নাম জিজ্ঞেস করতে পারে, যেটা ল্যামার্কের লেখা বইটা হচ্ছে ফিলোসফিক জুলজি। আর মেন্ডেল তো জেনেটিক্স। মিলার তো জানো, স্ট্যানলি মিলার হচ্ছে মিলারুরের পরীক্ষাটার জন্য বিখ্যাত। এবার দেখো নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া কোনগুলো? এই নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, আর সিউডোমোনাস হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আর এই দুটো তো নাইট্রোজেন চক্রের মধ্যে, এই দুটো ব্যাকটেরিয়ার নাম কথাই নেই। এবার চলে আসি, পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম কোন ধরনের অণুজীব? পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম হচ্ছে একটা উপকারী ছত্রাক, কারণ এর থেকে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক তৈরি হয়। আর একটি হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম থেকে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন অ্যান্টিবায়োটিক তৈরি করেন। কিন্তু ইদানিং আমরা শিল্পক্ষেত্রে যে বেশি ব্যবহার করি হচ্ছে পেনিসিলিয়াম ক্রাইসোজেনিয়াম, এই ছত্রাকটা থেকে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক তৈরি হয়। এবার দেখো ক্রায়ো সংরক্ষণ, এই দেখো ক্রায়ো সংরক্ষণ থেকে বলছিলাম, আবার প্রশ্ন, ব্যবহৃত রাসায়নিক পদার্থটি কোনটি? না তরল নাইট্রোজেন 196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় করা হয়, এটাকে মনে রাখবে। ব্যক্তিতে পোলিও রোগটি যার দ্বারা বাহিত হয় তা বাতাসবাহিত রোগ হবে। পোলিও একটি বাতাসবাহিত রোগ। বাদুড় দ্বারা যে পরাগায়ন মিলন হয় তাকে বাদুড়কে কি বলা হয়? কাইরোপটেরা গ্রুপের প্রাণী, তাহলে কাইরোপটেরোফিলি বলা হয়। হাইড্রোফিলি মানে জলজ মানে পাতা শ্যাওলা, অ্যামিনোফিলি মানে বায়ুপরাগী আমটামগুলো হবে। অর্থিনোফিলি হচ্ছে পক্ষী পরাগী ফুল, পলাশ টলাশ এগুলো হবে। এইরকমভাবে তোমাকে মনে রাখতে হবে, কারণ এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে একটা আসে। উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ পরাগধানীতে থাকে। পুরুষ প্রজনন অঙ্গ কোনটা? পরাগরেণু হবে, কারণ পরাগধানী, পরাগরেণু, পরাগদণ্ড এগুলো সব পুরুষ প্রজনন। স্ত্রী প্রজনন করতে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয় বা ডিম্বাশয় এগুলো সব স্ত্রী প্রজনন বা গর্ভকেশর চক্রের মধ্যে রয়েছে, আমরা জানি। নিম্নলিখিত কোন পদ্ধতিটি কোনো উদ্ভিদ কলা থেকে, এই যে উদ্ভিদ কলা থেকে দ্রুত উদ্ভিদ সৃষ্টি হয়, বা উদ্ভিদ কলা বা কোষ থেকে হয় কোথায়? মাইক্রো প্রোপাগেশনে হয়। শুধু এইটাই হবে উত্তর, মাইক্রো প্রোপাগেশন। ভিনিকা রোজেসিয়ে এই উপখাতটি পাওয়া যায় কোত্থেকে? না ভিন ক্রিস্টিন থেকে পাওয়া যায়। এবার রেসারপিন তোমরা জানো সর্পগন্ধা থেকে। অ্যাট্রোপিন পাওয়া যায় বেলেডোনা থেকে। আর মরফিন পাওয়া যায় আফিং গাছ বা প্যাপা ভার্সা বলে যে উদ্ভিদটি আছে সেখান থেকে পাওয়া যায়। এইচআইভি থেকে যে উৎসেচকটি আরএনএ থেকে ডিএনএ করে, দেখো আরএনএ থেকে ডিএনএ করে কি না রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক। হেলিকেজ ডিএনএ রেপ্লিকেশনের সময় ডিএনএ পাক খুলতে সাহায্য করে। ডিএনএ পলিমারেজ যে পলিনিউক্লিওটাইডগুলোকে এনে জুড়ে দেয়। এই কাজগুলো তোমাকে মনে রাখতে হবে। মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কোথায়? জনন কোষ যদি হয় সেখানে হ্যাপ্লয়েড সংখ্যক থাকবে, মানে 23টা থাকবে। এখানে প্রশ্ন আসতে পারে উদ্ভিদের পরাগরেণুতে কত ক্রোমোজোম থাকে, সেই উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা দেওয়া থাকবে। মনে করো গমের 14টা যদি থাকে তাহলে তার পরাগরেণুতে 7টা থাকবে। দলমণ্ডলে 14টেই থাকবে। এরকম বৃত্তিতে 14টা থাকবে, 2n সংখ্যক থাকবে দলমণ্ডল বৃত্তিতে, কিন্তু যখন পুংজনন কোষ বা স্ত্রী জনন কোষে বা ডিম্বাণুতে 7টা করে হয়ে যাবে বা n সংখ্যক হয়ে যাবে। লাল বর্ণান্ধতাটাকে কি বলা হয়? প্রোটোনোপিয়া। আর সবুজ বর্ণান্ধতাকে বলা হয় ডিউটারোনেপিয়া। এটা মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। হাইপিয়া, মাইট্রোপিয়া আর বর্ণান্ধতা এগুলো থেকে প্রশ্ন হয়। ডিএনএর সঙ্গে সংযুক্ত যে ক্ষারীয় প্রোটিন, এটা ভুল আছে, ক্ষারীয় প্রোটিনটি কোনটা হবে? না হিস্টোন প্রোটিন হচ্ছে ক্ষারীয় প্রোটিন। এবার কোন শব্দটি একটি জীবের সামগ্রিক জিনগত উপাদান সঠিকভাবে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়? সেটা হচ্ছে পুরো সম্পূর্ণ জিনকে নির্দেশ করে কি জিনোমটাকে বলা হয়। মেলিয়াস ইনকা স্টেপিস এই তিনটে যে হাড় থাকে সেটা তো অন্তঃকর্ণে থাকে, তাই না? তাহলে কর্ণ হবে এখানে। বাডিং পদ্ধতিতে অযৌন জনন ঘটে কার? বাডিং পদ্ধতিতে অযৌন জনন ঘটে ছত্রাকের, অর্থাৎ স্যাক্রোমাইসিস সেরিভিসি, এই ছত্রাকটা হবে। অ্যামিবাত্য দ্বিবিভাজন পদ্ধতিতে হয়। পেনিসিলিয়াম নোটেটাম এটা একটা ছত্রাক, পেনিসিলিয়াম তোমরা জানো, কনিডিয়ার মাধ্যমে হয়। ব্যাসিলাস এটাও একটা ব্যাকটেরিয়া, বিভাজন পদ্ধতিতে হবে, তাহলে বাডিং হচ্ছে স্যাক্রোমাইসিস। নিম্নলিখিত কোনগুলি ব্যামতন্তু সৃষ্টির সঙ্গে জড়িত? ব্যামতন্তু হচ্ছে
মাইক্রোটিবিউলস বা অনুনালিকা বেমতন্তু গঠন করে। প্রোটিন সংশ্লেষের সঙ্গে সংযুক্ত প্রত্যক্ষ যুক্ত কোষ অঙ্গাণুটি কোনটা? এটা রাইবোজোম হবে, তোমরা জানো একে প্রোটিন ফ্যাক্টরি বলে, প্রোটিন যেটা সবাই জানো, ইজি প্রশ্ন। রোগগুলির মধ্যে কোনটি মশাবাহিত নয়? মশাবাহিত রোগ নয় কোনটা? প্লেগ, এটা ইঁদুরবাহিত রোগ, মশাবাহিত নয়। তারপরে প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের বিপন্ন প্রজাতির একটি? বিপন্ন প্রজাতি হচ্ছে একশৃঙ্গ গন্ডার হচ্ছে ভারতের বিপন্ন প্রজাতি, আর কোনোটাই হবে না এখানে। কোনটি প্রতিবর্ত ক্রিয়া নয়? এগুলো সব প্রতিবর্ত ক্রিয়া, কিন্তু ঘর্মস্রাব মানে ঘর্ম বেরোনো, ঘাম বেরোনো, এটা তো প্রতিবর্ত ক্রিয়া নয়, তাহলে এটাই হবে। দেখো প্রতিটা প্রশ্নে পরীক্ষায় তুমি দেখবে যে কোনো সালের প্রশ্নে মানে 40টার মধ্যে 30টা প্রশ্ন খুব ইজি পাবে, সবাই করতে পারবে। বাকি 10টা প্রশ্ন মডারেট থাকবে বা একটু ডিফিকাল্ট থাকবে। যেই 10টা প্রশ্ন তুমি তোমার ক্ষেত্রে তোমার র্যাঙ্কিংয়ে কাজে দেবে, অর্থাৎ সেই 10টা প্রশ্ন তুমি যদি ঠিকঠাক বা কতগুলো করতে পারছো সেটাই তোমাকে র্যাঙ্ক করে দেবে। অর্থাৎ তুমি ক্র্যাক করতে পারবে কি পারবে না, গভর্নমেন্ট কলেজ পাবে কি পাবে না, এই 10টা প্রশ্ন তোমাকে ঠিকভাবে করতে হবে। তার জন্য একটু ডেপথ দরকার। সেই জন্য বায়োলজিটা পড়ার সময় একটু এইচএসের বইগুলো ফলো করার চেষ্টা করবে, তাহলে তোমার নলেজ ডেপথ দুটোই কিন্তু ক্লিয়ার হবে। যে মাইটোটিক মেটাফেজ দশায় ভি আকৃতি হয়, ভি আকৃতি কোনটা? মেটাসেন্ট্রিক মানে কি হচ্ছে কি না সেন্ট্রোমিয়ার মাঝখানে আর দুদিকে ক্রোমোজোমগুলো প্রায় মাঝখানে থাকবে। সাবমেটাসেন্ট্রিক একটু মাঝামাঝি জায়গায় থাকবে, কিন্তু একদিকে একটু বড় থাকবে। প্রশ্ন দেখো, সবাত শ্বসনে গ্লুকোজ জারিত হয়ে যা উৎপন্ন হয়, গ্লুকোজ জারিত হয়, এই প্রশ্নগুলো এটা ক্যাটাগরি 2 প্রশ্ন, 31টাতে 10টা থাকবে, অর্থাৎ একাধিক উত্তর হবে। তাহলে সবাত গ্লুকোজ জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড হয় আর জল হয়, তাই না? এই দুটো হয়। স্বাভাবিক সাইনোভিয়াল তরল যেগুলো, সাইনোভিয়াল তরলে কি থাকে? হাইলুরোনিক অ্যাসিড থাকে, আর লুব্রিসিন বলে লুব্রিকেটিং মানে গ্রিজের মতো, তেলের মতো কাজ করে, যার ফলে জয়েন্টগুলো নড়াচড়া করতে পারে। ক্যারিওটাইপিং কি কি বর্ণনা করে? না ক্রোমোজোমের সংখ্যা বর্ণনা করে, আর বাচ্চাদের যদি ক্রোমোজোম অস্বাভাবিকতা থাকে যখন বাচ্চা মায়ের পেটে থাকে সেটা দেখা হয় ক্যারিওটাইপ করে, অর্থাৎ ক্রোমোজোমকে মাপা হয় এখানে। মানুষের শুক্রাণুর অ্যাক্রোজোমে কি থাকে? না অ্যাক্রোজোমে থাকে হায়ালুরেনিডেজ উৎসেচক আর অ্যাক্রোসিন থাকে, যেগুলো ডিম্বাণুর পর্দাকে ফাটিয়ে দেয়, যার ফলে শুক্রাণুর মাথাটা ঢুকে যেতে পারে বা নিউক্লিয়াস ঢুকে যেতে পারে ডিম্বাণুর মধ্যে এবং ফার্টিলাইজেশন হয়। লাইসোজেনিক চক্রে নিম্নলিখিত কোন ঘটনাগুলি ঘটে? এখানে একাধিক উত্তর হবে। লাইসোজেনিক চক্রে কি হয়? না এখানে পোষক ব্যাকটেরিয়ার কোষের বিদারণ হয়, অর্থাৎ ব্যাকটেরিয়া কোষের কোষপর্দাটা ফাটে, তার সঙ্গে অপত্য ভাইরাস কণা সৃষ্টি হয়। এইটা হচ্ছে ফাজ ভাইরাস যখন ঢুকে যায় ব্যাকটেরিয়ার মধ্যে, সেইটাকে বলা হচ্ছে লাইসোজেনিক চক্র। আচ্ছা, ডোমেইন আর্কিয়াতে কি? ডোমেইন আর্কিয়াতে অন্তর্ভুক্ত কোনগুলো? ডোমেইন আর্কিয়া হচ্ছে ব্যাকটেরিয়া যেগুলো ক্যারিওটস বলা হয়, যেগুলো চরম প্রতিকূল পরিবেশেও বসবাস করে, যেমন মিথানোজেন ব্যাকটেরিয়া পচিয়ে দেয়, হ্যাঁ, যার ফলে সেটা তো চরম প্রতিকূল পরিবেশে থাকে। আর একটা হ্যালোফিলস যেটা হচ্ছে লবণাক্ত মাটিতে বা লবণাক্ত জলের মধ্যে এই ব্যাকটেরিয়াটা থাকে। তাহলে এই দুটো ব্যাকটেরিয়া হচ্ছে ডোমেইন আর্কিয়ার মধ্যে পড়ে। নিম্নলিখিতর মধ্যে কোনগুলি নন আয়োনাইজিং রেডিয়েশন? নন আয়োনাইজিং অতিবেগুনি রশ্মি, হ্যাঁ, নাইজিং আর হচ্ছে মাইক্রোওয়েভ, এই দুটো। আলফা কণা বিটা কণা এগুলো তো ইলেকট্রন প্রোটন থেকে হয়, যার ফলে এগুলো তো আয়ন থাকে, এগুলোর মধ্যে আয়োনাইজিং থাকে। যে পদ্ধতিগুলি এক্সি2 সংরক্ষণের জন্য গৃহীত হয়, এক্সি2 ইনসিটু এগুলো থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় প্রশ্ন আসে। এইটাতেই দেখো দুটো প্রশ্ন আছে। এটা তাহলে এক্সি2 সংরক্ষণ করে ক্রায়ো সংরক্ষণ হবে, আর একটা হবে কি বটানিক্যাল গার্ডেন হবে। আর জার্ম প্লাজম ব্যাংক বা সিড ব্যাংক বা জিন ব্যাংক এগুলো সব এক্সি2 সংরক্ষণ, কিন্তু জাতীয় উদ্যান হচ্ছে ইনসিটু সংরক্ষণ। এবার দেখো জীবাণুগুলির মধ্যে কোন কম্বিনেশনগুলি সবকটি নাইট্রোজেন চক্রের সঙ্গে জড়িত? নাইট্রোজেন চক্র মানে কি অ্যাজোটোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, এটাই তিনটাই আছে। ই কোলাই বা এসচেরিচিয়া এটা তো কোনো নাইট্রোজেন চক্রে নাই, তাহলে এই বির উত্তর হবে না। ক্লস্ট্রিডিয়াম, নাইট্রোব্যাক্টর, রাইজোবিয়াম এটাও হবে, কারণ এই তিনটে ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশন, অ্যামোনিফিকেশন এগুলোর মধ্যে রয়েছে। আর ক্লেবেস্টেলা এটাও হবে না। সালমোনেলা রয়েছে, তাহলে এটাও হবে না। তাহলে এ এবং সি এটা হবে উত্তর। লাস্ট প্রশ্ন দেখো, ডিএনএগুলির যেগুলির দ্বারা গঠিত হয়ে থাকে, ডিএনএর মধ্যে কি থাকে? ডিএনএর গঠন, ক্রোমোজোমের গঠন এগুলো ভালো করে করবে, আরএনএর গঠন এগুলো ভালো করে করবে। এইগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন হয় ইম্পর্ট্যান্ট জায়গা। তার যে প্রশ্নগুলো দেখলে যে টপিকগুলো থেকে এসছে সেগুলো কিন্তু ভালো করে করবে। তাহলে ডিএনএতে থাকে পেন্টোজ শর্করা থাকে, ফসফেট থাকে, আর নাইট্রোজেনাস বেস থাকে বা নাইট্রোজেন ক্ষার থাকে, আর গ্লুকোজ কিন্তু থাকে না। তাহলে এখানে তিনটে উত্তর। এই উত্তরগুলো কিন্তু
যদি তুমি এই তিনটে ঠিক হয়েছে বা এই দুটো কেউ দিয়েছে সে কিন্তু হাফ পাবে, কিন্তু তার সঙ্গে যদি সি দিয়ে দেয় তাহলে কিন্তু সে 0 পাবে। এই একাধিক উত্তরে কিন্তু খুব সাবধান হয়ে লিখবে, নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে